আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিশ। গোপালগঞ্জে কারফিউর সময় বেড়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি চলবে। তবে কাল বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এর আগে গতকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ দেওয়া হয় গোপালগঞ্জ জেলায়। জেলা জুড়ে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে সহিংস ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ঘটে প্রাণহানির ঘটনাও। সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্তক্ষয়ী ঘটনার তদন্ত গোয়েন্দাদের কাছে ছিল না জানিয়ে তিনি বলেন, এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল, তার 2 জনরে অলরেডি নিয়ে আসা হয়েছে, আরও 3 জনরে এই পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে। এদিকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জের সহিংসতা ও মৃত্যু কিভাবে হলো তা খতিয়ে দেখবে গঠিত তদন্ত কমিটি। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়। তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন, ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। যা কিছু করা হয়েছে এটা লফুল ইন্টারন্যাশনাল নর্ম মেনে এগুলো করা হয়েছে। কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা। আরও থাকছে রুদ্র রফিকের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রে উত্তরণের সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। পরিকল্পিতভাবে গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। গণতন্ত্রটা শুরু হয়েছে কোথায়? গণতন্ত্রটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে, তারপর থেকেই গণতন্ত্র শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করছে। যারা ফ্যাসিবাদের আগমন চায়, যারা বাংলাদেশের ফ্যাসিবাদের প্রত্যাবাসন চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশে গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন পেছানোর জন্যই পরিকল্পিতভাবে রক্তক্ষয়ী সংঘাত ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশৃঙ্খলা তৈরি করে, বিভাজন তৈরি করে আপনার পতিত ফ্যাসিবাদকে নানা চোরাপথে তাদের উত্থান ঘটানোর চেষ্টা করছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের জেলাটিতে লং মার্চ করার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জেলার প্রতিটি ঘরে জুলাই বিপ্লবের পতাকা ওড়ানোরও ঘোষণা দেন তিনি। ফরিদপুরে পথসভায় এই ঘোষণা দেন নাহিদ। বিকেলে রাজবাড়ীতে পথসভায় তিনি আরও বলেন, মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি আদায়ে জনমত তৈরির লক্ষ্যে সন্ধ্যায় রাজবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পথসভা করে দলটি। এ সময় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ঘটনায় জেলাটির সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান তিনি। আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া, বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি, মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ঐক্যবদ্ধ হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগকে প্রতিরোধ করতে হবে। আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট বিরোধী সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। এর আগে ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করা হবে, হামলা করে পদযাত্রা বন্ধ করা যাবে না। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলছি, গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ। সারা দেশে পদযাত্রা শেষ করে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার কথা জানান নাহিদ ইসলাম। আব্দুল হামিদ, RTV। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল 4টায় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। তারা জানান, এই সন্ত্রাসী হামলার ঘটনায় সরকার উদাসীন, দায়িত্বরত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সহ এনসিপির পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। যেমন ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা দায়িত্বশীলদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত ও দোষী নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এনসিপি জাতীয় নাগরিক পার্টির বাকি পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করতে হবে। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এ সময় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানানো হয়। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে প্রধান উপদেষ্টাকে জানান কমিশন সদস্যরা। প্রধান উপদেষ্টা বলেন, এই ঐতিহাসিক ঘটনা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মাধ্যমে প্রতিফলিত হতে হবে। কাজেই এই প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দিন পরিবার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। এ সময় শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন। নিবন্ধনের শর্তগুলো আরও সহজ করা উচিত বলে মনে করছেন পূরণে ব্যর্থ হওয়া রাজনৈতিক দলগুলো। পাশাপাশি নিবন্ধন না পেলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও তাদের। তবে নির্বাচন কমিশনের যাচাই বাছাই পদ্ধতি সঠিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শর্ত শিথিল করলে অনেক ভুঁইফোড় দল নিবন্ধন পাবে, প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আতিকা রহমানের রিপোর্ট। 144টি রাজনৈতিক দল কমিশনে নিবন্ধনের আবেদন করলেও কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সবাই। প্রয়োজনীয় নথিপত্র দিতে 15 দিন সময় দিয়েছে ইসি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে আমরা যাই জাগ্রত বাংলাদেশের কার্যালয়ে। পল্টনে একটি ভবনে এক রুমেই কেন্দ্রীয় কার্যালয় নিয়ে চলছে রাজনৈতিক কার্যক্রম। দলের সাধারণ সম্পাদক জানালেন, নতুন দলের জন্য ইসির শর্ত কঠিন হওয়ায় পূরণ করতে পারেননি। তবে নিবন্ধন না পেলে হাইকোর্টে যাওয়ার কথাও জানান তিনি। স্বৈরাচারী আইনের মধ্য দিয়ে আবার নির্বাচন কমিশন নিবন্ধন বিধিমালা আহ্বান করেছেন, এটা খুবই দুঃখজনক। নোটিশের আলোকে আমরা জানতে পারবো যে আমাদের কি গ্যাপ ফিল আপ করতে তারা চাচ্ছেন, আমরা সেগুলো ফিল আপ করে দেব। তারপরেও যদি না হয়, বাংলাদেশের প্রচলিত আইনে আমরা সুপ্রিম কোর্টে শরণাপন্ন হব। গত 20 জুন আত্মপ্রকাশ করে বাংলাদেশ রিপাবলিক পার্টি। নিকেতন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় তাদের প্রধান কার্যালয়। দাবি করলেন তাদের জেলা উপজেলায় কমিটি আছে। দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলাতে কার্যক্রম চলমান আছে আমাদের পার্টির পক্ষ থেকে। যে কাগজ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল আমরা সবকিছুই দিয়েছিলাম। এখন আসলে অ্যাকচুয়ালি আমরা জানি না কি শর্টেজ আছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ শর্ত পূরণ না করে যেন কোনো দল নিবন্ধনের সুযোগ না পায়, সেদিকে ইসিকে আরো কঠোর হতে হবে। স্বচ্ছভাবে নির্বাচন কমিশন এই নিবন্ধনগুলি দেয়, তাহলে দেখা যাবে বেশিরভাগই বাদ পড়ে গেছে। তাদের এখানে কোনো দল মত কোনো কিছু দেখলে হবে না, তাদের একমাত্র দেখতে হবে যে এই দলগুলি যারা নিবন্ধন চাইছে রিকোয়ারমেন্টস যেগুলি আছে সেগুলি সম্পূর্ণভাবে তারা ফুলফিল করতে পারছে কিনা। ভুইফোর দল ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে এবং কমিশনের অর্থের অপচয় করবে বলেও মত এই বিশেষজ্ঞের। যারা 1% ভোট পাবে না, 0 ভোট পাবে, তাদের নিবন্ধন দিয়ে নির্বাচন করতে দেওয়া মানে জনগণের অর্থের অপব্যয়। 3টা জিনিস নির্বাচনকে নষ্ট করে, তার একটা বড় হচ্ছে ম্যানিপুলেশন। এখন নির্বাচন দলগুলি যদি ম্যানিপুলেট করে ক্ষমতায় যেতে চায়, 40টা সিট পেলে একটা জায়গায় তোমাদের আমি ছেড়ে দেব এবং ওদের মার্কা দিয়েই তারা যারা নির্বাচন করে, তাহলে কিন্তু জনগণের কিছু বলার উপায় নেই। সেখানে ভোটারদের সচেতন হতে হবে। গ্রহণযোগ্য ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং জবাবদিহিতা তৈরি করতে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হতে থাকে 2024 সালের 17 জুলাই থেকে। সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আগের দিনের সংঘর্ষ ও হামলায় শিক্ষার্থী আবু সাইদ সহ নিহত হন অন্তত 6 জন, আহত হন কয়েকশো। এই হামলা ও খুনের বিচারের দাবিতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে 18 তারিখ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের সেদিনই ঘটে যাওয়া নানা ঘটনার কথা তুলে ধরছেন GM মাহমুদ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্দোলন হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে। আগের দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত 6 জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হন 4 শতাধিক। এতে ফুঁসে ওঠে সারা দেশ। পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় পড়ে যান সরকার ও ক্ষমতাসীনরা। সিদ্ধান্ত নেন রাজনৈতিকভাবেই আন্দোলন মোকাবিলা করবেন তারা। কোটা সংস্কার আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা তারিকুল ইসলাম জানান, সেদিন তারাও বুঝেছিলেন আন্দোলন দমনে আরো কঠোর হবে সরকার, তাই নেতৃত্বে যোগ করেন নতুন কৌশল। আওয়ামী লীগ যে আমাদের উপর দমন নিপীড়ন করবে সেটি আমাদের জানা ছিল এবং সেটাই মাথার মধ্যে রেখেই কিন্তু আসলে আমরা শুরু থেকেই প্রোগ্রামের ডিজাইনটা আমরা ওরকমভাবেই করে যে যখন আমাদের উপর টর্চার করা হবে, অত্যাচার করা হবে, তখন আমরা এরকমভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব। গায়েবানা জানাজায় অংশ নিতে এসে বাধার মুখে পড়েন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করে সরকার। বন্ধ ঘোষণা করে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ, দেয় হল ত্যাগের নির্দেশ। এমনকি পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।
পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আজ করে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। এদিন ঢাকার যাত্রাবাড়ি ও শনিরাখড়ায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়, চলে মধ্যরাত পর্যন্ত। হানিফ ফ্লাইওভার সহ অন্তত 20 জায়গায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। 122 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 62 কোটি টাকার অবৈধ সম্পদ দুদকে অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 28 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও 4টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি মূল্যের সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ভাইরাল দুর্ধর্ষ সেই 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গেল 11 জুলাই ভোর 6টায় রাজধানীর শ্যামলীর 2 নম্বর রোডে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফুটেজে দেখা যায় 3 ছিনতাইকারী এক মোটরসাইকেল করে এসে চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখিয়ে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবকের সাথে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীর জামা জুতাও খুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাটি ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। 3 ছিনতাইকারীর মধ্যে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে সাজিদ আবদুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় শিক্ষার্থীরা। নিহত সাজিদ কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা বৃষ্টিপাতের ঘটনায় একদিনে অন্তত 63 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 290 জন। গেল বুধবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে এই প্রাণহানির ঘটনাগুলো ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA। নিহতদের বেশিরভাগই ভবন ধসে প্রাণ হারিয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবেও প্রাণ হারিয়েছে অনেকে। এদিকে মানুষকে ঘরে নিরাপদে রাখতে বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে চলতি বছরে মৌসুমি বৃষ্টিপাতের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা 180 দাঁড়িয়েছে। ইরাকের পূর্বাঞ্চলীয় কুদস শহরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 45 জনকে। এখনও নিখোঁজ রয়েছে আরও 11 জন। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। দুর্ঘটনার কারণ বের করতে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। দ্রুতই তদন্তের ফলাফল জানানোর আশ্বাস দিয়েছেন অঞ্চলটির গভর্নর মোহাম্মদ আল মিয়াহি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজের জয়ী স্কোয়াড অপরিবর্তিত রেখেছে বিসিবি। বৃহস্পতিবার বিকেলে এই দল ঘোষণা করা হয়। আগামী 20 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো খেলা হবে। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম বা FTPর বাইরে আয়োজিত হতে যাওয়া এই সিরিজ উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য টাইগারদের। পূর্ণাঙ্গ সিরিজ খেলে দীর্ঘ 1 মাসের সফর শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় দলকে বহনকারী বিমান। শ্রীলঙ্কায় 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলে টাইগাররা। যেখানে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয় বরণ করলেও সদ্য সমাপ্ত টি-20 সিরিজ জিতে নেয় বাংলাদেশ। 1 মাসের সফর শেষে দেশে ফিরে অবশ্য বিশ্রামের সুযোগ নেই টি-20 ক্রিকেটারদের।
মিরপুরে রবিবার থেকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে লিটনের দল। লিডিং ইনটু দ্য সিরিজ দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো, সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো রেস্ট নিবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।